অন গ্রাউন্ডের যে বাস্তবতা সেটা হলো যে আমাদের সাথে মায়ানমারের বর্ডারই 171 কিলোমিটার এবং পুরোটাই তাদের দখল। কয়টি বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার সামরিক জান্তার সাথে এখন যুদ্ধে লিপ্ত আছে? আরাকান আর্মি কিন্তু একাই ফাইট করছে মায়ানমার আর্মির সাথে। তো সেই জন্যে এখানে সন্দেহ রয়ে যায় যে আমরা কি করব। বাংলাদেশের যে 270-71 কিলোমিটার যে সীমান্ত সেটা পুরোটাই আরাকান আর্মির দখলে। তো মায়ানমারের রাখাইনে যদি একটি আলাদা রাষ্ট্র হয় সেটা কি রোহিঙ্গাদের জন্য ভালো নাকি খারাপ? আপনার বিশ্লেষণ। মায়ানমারের সাথে কি বাংলাদেশ কখনো আগে সামরিকভাবে এঙ্গেজড হয়েছে? তারা অস্ত্র পায় থেকে, তারা অর্থ পায় থেকে, সবকিছু মিলাই কিন্তু দেখা যায় চাইনিজ অস্ত্র তারা ব্যবহার করে, ইভেন আমেরিকান অস্ত্র তারা ব্যবহার করে। আমাদের শত্রু দেশ কি ভারত? সব রাষ্ট্রেরই কিন্তু কিছু গোপন চুক্তি থাকে। ভারতের সাথে বাংলাদেশে অনেক গোপন চুক্তি আছে যেগুলো আমরা এখনো জানি। আমাদের শত্রুকে এটা বলে দিতে হবে না কাউকে। আমি বলতে চাই না যে আমার শুধু প্রতিবেশী একটা দেশ আমাদের মেইন শত্রু, এবং তারা আমাদের কখনো ভালো চায় না, আমাদের শিকড় কাটতে চায়, শিকড় থেকে উপড়ায় ফেলতে চায়। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের এপিসোড শুরু করছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সীমান্তে মায়ানমার থেকে আরাকান আর্মি যে বিপুল পরিমাণ এলাকা দখল করে নিয়েছে, সেখানে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, আরাকান আর্মি ইস্যু এবং বাংলাদেশের করণীয় কি এই বিষয়ে আমাদের আজকাল স্টুডিওতে স্বাগত জানাচ্ছি জনাব মাহফুজুর রহমান মানিক, সিনিয়র সাব এডিটর দৈনিক সমকাল, এবং মেজর মোহাম্মদ মহসিনুল করিম, সাবেক মেজর বাংলাদেশ সেনাবাহিনী। আপনাদের দুজনকে ভার্চুয়াল স্টুডিও। প্রথমেই আমি জনাব মাহফুজুর রহমান মানিক আপনার কাছে চলে যাচ্ছি। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মায়ানমারের সর্বশেষ পরিস্থিতি কি, সেখানে আসলে কি হচ্ছে, কয়টি বিদ্রোহী গোষ্ঠী মায়ানমার সামরিক জান্তার সাথে এখন যুদ্ধে লিপ্ত আছে, এবং কতটুকু এরিয়া মায়ানমারের তাদের বিদ্রোহীদের হাতে পড়েছে? অনেক ধন্যবাদ শোয়েব ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে মিয়ানমারে 2021 সালে সেখানে সামরিক যে অভ্যুত্থান হয়েছে, সামরিক জান্তা মিয়ানমারের ক্ষমতা দখল করার পর থেকে আসলে আমরা দেখছি যে একদিকে সেখানকার নাগরিকরা এই সামরিক শাসন মেনে নেয়নি, এবং একই সঙ্গে সেখানকার যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ছিল তারা বিভিন্ন সীমান্ত জুড়ে বা বিভিন্ন রাজ্যে বিদ্রোহ করেছে এবং যুদ্ধ চালিয়ে আসছে। এবং সর্বশেষ আমরা যেটা দেখছি যে বাংলাদেশের সীমান্তবর্তী যেহেতু মিয়ানমার, আমাদের সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি মংডু দখল করেছে। আরাকান আর্মি আসলে মিয়ানমারের যে রাখাইন রাজ্য, যেটা আমাদের প্রতিবেশী, সেখানকার ধরেন 18টি টাউনশিপের মধ্যে মোটামুটি 15টির নিয়ন্ত্রণ ওরা নিয়ে ফেলেছে, এবং আমাদের যে প্রতিবেশী যে মংডু, সেটা সম্প্রতি দখল করার মাধ্যমে বাংলাদেশের যে 270-71 কিলোমিটার যে সীমান্ত সেটা পুরোটাই আরাকান আর্মির দখলে। তো বাংলাদেশের আলতাফ পারভেজ নামে একজন লিখেছেন সম্প্রতি যে বাংলাদেশের প্রতিবেশী আসলে কে এখন, মিয়ানমার নাকি রাখাইনের আরাকান আর্মি। মানে আমাদের রাখাইন যেহেতু মোটামুটি পুরো আরাকান আর্মির দখলে চলে আসছে, তারা হয়তো স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ারও একটা আশঙ্কা আছে। সেদিক থেকে বাংলাদেশের আসলে সীমান্তবর্তী যে এলাকা, সেজন্য আমাদের মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাখাইনে এখন আরাকান আর্মি দখলে, এবং বাংলাদেশের যদি সীমান্তের কথা বলি, প্রতিবেশীর কথা বলি, এখানে বোধ আরাকান আর্মি এবং মিয়ানমারের সেনাবাহিনী দুইটার কথাই আমাদের বলতে হবে আর কি। আপনি বলেছেন যে এখানে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার একটি কথা আপনি উল্লেখ করেছেন। আপনি কি মনে করেন যে ওই অবস্থায় আরাকান আর্মি বা রাখাইন রাজ্য অলরেডি চলে এসেছে যে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে? যেহেতু পুরো রাখাইন দখল করার জন্য ওরা এখনো চেষ্টা চালাচ্ছে। আমি বলেছি যে 18টির মধ্যে ওরা 15টি টাউনশিপে মোটামুটি দখল করে নিয়েছে, আর যে 3টা টাউনশিপ রয়েছে এর মধ্যে রাজধানী আছে, সিতুই বলে ওটাকে, সেটা এখনো মিয়ানমার সেনাবাহিনীর দখলে। কিন্তু এই 3টা টাউনশিপে এখনো যুদ্ধ চলছে ওদের সঙ্গে, মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির। তো ওরা চেষ্টা চালাবে যে পুরো রাখাইনটাকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে। তো রাখাইন যখন নিয়ন্ত্রণে যাবে, তাদের কয়েকটা সম্ভাবনার কথা আমি আলোচনায় পড়লাম। অনেক বিশ্লেষক বলেছেন যে আরাকান আর্মির সামনে কয়েকটা দিকে ওরা হয়তো খোলা রাখবে, যে একদিকে হলো যে স্বাধীন রাজ্য ঘোষণা করবে কিনা, আরেকটা হচ্ছে যে ওরা হয়তো কেন্দ্রের সঙ্গে কিভাবে যাবে। মানে একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে একটা স্বাধীন হতে পারে বা ওরা স্বাধীনতা ঘোষণা করতে পারে, যেহেতু পুরো রাখাইনটাকে ওরা নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। মূল কথা হলো যে এটা একটা সম্ভাবনা আছে, কিন্তু এটাই ওদের একমাত্র অপশন না। ওরা হয়তো অন্যান্য অপশনও খোলা রাখছে বা
চেষ্টা করবে, এটা একটা অসম্ভাব্য অপশন বলা চলে। ধন্যবাদ আপনাকে। মেজর মোহাম্মদ মহসিনুল করিম, আপনার কাছে একটু আমি চলে যাই। বাংলাদেশ তো বিগত কয়েক বছর ধরে, এটার ঐতিহাসিক একটা প্রেসিডেন্স আছে, বিগত কয়েক বছর ধরে এই মায়ানমারের এই যুদ্ধাবস্থা এবং সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীর উপর যেই নির্যাতন, নিপীড়ন, এই জন্য বিপুল সংখ্যক রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো মায়ানমারের রাখাইনে যদি একটি আলাদা রাষ্ট্র হয়, সেটা কি রোহিঙ্গাদের জন্য ভালো নাকি খারাপ, আপনার বিশ্লেষণ? আসসালামু আলাইকুম। আসলে এখনো আমরা যে ইফস অ্যান্ড বার্ডসের মধ্যে আছি সেটা হলো যদি স্বাধীনতা ঘোষণা করে, যদি না করে। বাট আমাদের যেটা প্রথম থেকে যে আমরা শুনে আসছি এবং ওদের ঘোষণাতেও আছে যে তারা এটা স্বাধীনতা ঘোষণা করবে না, তারা এখানকার স্বায়ত্ত শাসন চায়। বাট এট দি সেম টাইম আমেরিকান কংগ্রেসম্যানের একটা বেশ বছরখানেক আগের কথা, ওনারা বলছিলেন যে বাংলাদেশের সাথে এই অংশটাকে মার্জ করে দেওয়ার জন্য। তো বিভিন্নভাবে বিশ্লেষণ করলে যেটা দেখা যায় যে তারা স্বাধীনতা ঘোষণা করতেও পারে বা নাও করতে পারে। তো যেটাই করুক না কেন, একটা দেশ যখন তারা হবে এবং সেই দেশটা যদি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়, তাহলে তো তাদের সাথে আমাদের কান্ট্রি টু কান্ট্রি যে রিলেশন সেটাই। এখন অন গ্রাউন্ডের যে বাস্তবতা সেটা হলো যে আমাদের সাথে মায়ানমারের বর্ডারই 171 কিলোমিটার এবং পুরোটাই তাদের দখল। একটা সীমান্তবর্তী একটা দেশের সম্পূর্ণ বর্ডার যদি কোনো বিদ্রোহী গোষ্ঠী দখল করে, তাদের সাথে ডিফ্যাক্টো কিছু ব্যাপার আছে যেটা আমাদের ডে টু ডে কাজ চালানোর জন্য কিন্তু একটা যোগাযোগের ব্যাপারে স্টেপ নেওয়া যেতে পারে। কিন্তু এখন মায়ানমারের একটা দেশ অবস্থিত, তার বাস্তবতা হলো সে একটা দেশ। আমরা এই অবস্থায় প্রকাশ্যে তার একটা বিদ্রোহী গ্রুপের সাথে কিন্তু যোগাযোগ করতে পারি না। কিন্তু আপনি যদি 71-এর কথা ধরেন, পাকিস্তান কিন্তু 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। সেই সময় কিন্তু ভারত মোটামুটি প্রকাশ্যভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। সেই জন্য এই মতো অবস্থাতে বাংলাদেশ কি করবে সেটা কিন্তু নির্ভর করবে বাংলাদেশের পলিটিক্স কি বলে। কারণ এই ঘটনার সূত্রপাত কিন্তু 2021-এ যখন সেনা শাসন চলে আসলো, তখন কিন্তু আমাদের দেশের জনতা সবাই এই টাকমাটার বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়। এবং এই অবস্থাতে কিন্তু শুধু এই রাখাইন না, এটা পুরা বার্মা জুড়েই কিন্তু বিদ্রোহ চলছে এবং বিভিন্ন অঞ্চল খণ্ড খণ্ড হিসেবে বেশিরভাগ অঞ্চলই দখলে আছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর। তো এরকম অবস্থাতে আমরা যদি বার্মাকে বা মায়ানমারকে একটা দেশ চিন্তা করি, তাহলে এটা কিন্তু দেশের অস্তিত্ব এখনো আছে, আমাদের তাদের সাথেও ইফেক্টিভ যোগাযোগ রাখতে হবে। ইভেন আমরা যদি এই যে আমাদের রোহিঙ্গা পুনর্বাসনের কথা বলছি, এই রোহিঙ্গা পুনর্বাসনের জন্য কিন্তু আমরা এখন রাখাইন যে স্টেট যারা দখল করেছে, এই আরাকান আর্মির কাছে কিন্তু কোনো দাবি দাওয়া করার কিছু নাই। আর মোটসো এই লোকগুলোই কিন্তু এই রোহিঙ্গা শরণার্থী যারা আসছে তাদের বিতরণের জন্য দায়ী। এবং এই জন্যই দেখেন যে এই রোহিঙ্গাদের সাথে তাদের কোনো সদ্ভাব বা একসাথে যুদ্ধ করার মতো কোনো বন্ডিং এখনো হয়নি। অধিকন্ত দেখা যাচ্ছে কিছু রোহিঙ্গা টাকমাদের সাথে জয়েন করে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এরকম একটা বাস্তবতায় আসলেই কিন্তু ভেরি ডিফিকাল্ট, বাট ডেফিনেটলি আন্ডারহ্যান্ড এদের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে। আদৌ বা সম্ভাবনা যেহেতু আছে একটা রাষ্ট্র হিসাবে তার অবস্থান তৈরি করার, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখন থেকে ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেটা কিন্তু ভারত, চায়না সবাই করছে। তারা কিন্তু এদের সাথে ভেরি ইফেক্টিভ ইন কন্ট্রোল, ইভেন ইউএসএ সবাই তাদের সাথে যোগাযোগ আছে। আমরা এই জায়গায় কিছুটা পিছিয়ে আছি কারণ আমাদের লাস্ট রিজিম তারা কিছুই করতো না, ভারত যা বলতো তাই করতো। ভারত তো ভারতের ইন্টারেস্ট দেখে আমাদেরকে দিয়ে জাস্ট প্রম্পট করেছে যে আমরা কি করব। জি, তাহলে মেজর মহসিন করিম, আপনি যেটা বলছেন যে আরাকান এরিয়াটা, রাখাইন অঞ্চলটা, এটা যদি আরাকান আর্মির দখলেও চলে যায়, তারপরও রোহিঙ্গাদের জন্য কোনো সুখবর নিয়ে আসছে না, তাই তো? আপনি সেটা তো তারা ঘোষণাই দিয়েছে এবং তাদের সাথে আর যেহেতু এদের একটা মনস্তাত্ত্বিক ডিফারেন্স আছে, এই যদি হতো যে তারা সম্পূর্ণ এলাকা দখল করেছে, এমতো অবস্থায় তো রোহিঙ্গাদের তাদের পক্ষে যুদ্ধ করার কথা। কারণ রোহিঙ্গা সালভেশন ফ্রন্ট এবং অন্য কয়েকটা রোহিঙ্গাদের সংগঠন আছে, তারা তো এদের সাথে মিলে যুদ্ধ করার কথা, কিন্তু তা দেখা যাচ্ছে করছে না। আরাকান আর্মি কিন্তু একাই ফাইট করছে মায়ানমার আর্মির সাথে। তো সেই জন্যে এখানে সন্দেহ রয়ে যায় যে আমরা কি করব। আর আমরা এতকাল বাংলাদেশ তেমন কিছু করে আমি আসছি সেই বিষয়ে, কিন্তু এই ক্ষেত্রে মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি এই এরিয়াটা আরাকান আর্মি দখলও করে ফেলে ইন দ্য ফিউচারে, আপনার ভাষ্যমতে আপাতত রাষ্ট্র ঘোষণার কোনো ইচ্ছা তাদের নাই, স্বায়ত্ত শাসনের ইচ্ছা আছে। তো স্বায়ত্ত শাসন পাক আর রাষ্ট্র হিসেবে ঘোষণা হোক, সেখানে রোহিঙ্গাদের জন্য ভালো কিছু আপাতত নিউজ নেই, তাই তো? এটাই ধরে নেওয়া যায়। কারণ আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে তেমন কিছুই করিনি এই পর্যন্ত। ভারত আমাদের বিপক্ষে ছিল, অন্যান্য দেশে ছিল, চায়না ওদের পক্ষে, বিভিন্ন ভাবে আর কি আমরা এদের কাছে সহযোগিতা না পাওয়ার জন্য রোহিঙ্গাদের পুনর্বাসন ব্যাপারটা কিন্তু দুরূহ। এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। জি,
ধন্যবাদ আপনাকে। জনাব মাহফুজুর রহমান মানিক, আপনি আপনার একটি লেখাতে আপনি লিখেছেন যে বাংলাদেশ মিয়ানমার 270 কিলোমিটার জুড়ে এখন যেহেতু, এবং মেজর মোহাসেনুল করিমুশ তাই বললেন যে পুরোটা সীমান্ত এরিয়া বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে আরাকান আর্মির দখলে আছে এবং এখানে তাদের সাথে যোগাযোগ করার জরুরি হয়ে পড়েছে। তো এই যোগাযোগটা আপনার হিসেব মতে কিভাবে হবে? এটা কি অফিসিয়ালি হবে? মানে তারা তো এখনো কোনো রাষ্ট্র না, আনঅফিসিয়ালি হবে? আপনার কি কোনো প্রক্রিয়া জানা আছে এই যোগাযোগ করার ক্ষেত্রে? জি, অনেক ধন্যবাদ। মোহাসেনুল করিম উনিও একটা যোগাযোগের কথা বলছিলেন যে আমরা কিভাবে যোগাযোগটা করতে পারি। একটা হচ্ছে যে আরাকান আর্মি যেহেতু অফিসিয়ালি কোনো স্টেট না, হ্যাঁ, তাদের সঙ্গে প্রথম কথা হলো তাদের সঙ্গে যোগাযোগটা খুবই জরুরি। কিন্তু কিভাবে করব? একটা হচ্ছে স্টেট টু স্টেট যেহেতু আমাদের সম্পর্ক, সেহেতু মিয়ানমারের সঙ্গে এতদিন যা আলাপ আলোচনা সেটা চলে আসছে। এখন আরাকান আর্মির সঙ্গে আমি বলছিলাম যে তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও যোগাযোগটা জরুরি। তৃতীয় পক্ষ বলতে যেমন ধরেন এমন হতে পারে, একটা হলো যে আরাকান আর্মির সঙ্গে আমাদের যে সীমান্তে ধরেন নাফ নদীতে ওদের একটা নিয়ন্ত্রণ অবশ্যই আছে, এবং তো সেখানে তাদের মাধ্যমে তাদের সঙ্গে যে আমাদের একেবারে কন্ট্যাক্ট হচ্ছে না তা না, ওখানে যারা আমাদের সীমান্তবর্তী বাহিনী আছে বা সীমান্তে যারা আছে ওদের সঙ্গে একটা যোগাযোগ তো হচ্ছে। তো আমার একটা প্রস্তাবনা এরকম ছিল যে আমাদের তৃতীয় পক্ষ বলতে আমাদের একটা নাগরিক কমিটি বা নাগরিক শক্তি বা নাগরিকদের একটা কয়েকজন মিলে ওদের সঙ্গে কথাবার্তা শুরু করাটা তৃতীয় পক্ষের মাধ্যমে, সেটারও একটা ধরেন অনেকে বলছেন যে ওরা একটা সশস্ত্র বাহিনী, তাদের সঙ্গে মানে এখানে নিরাপত্তাগত একটা দিক তো অবশ্যই আছে, কিন্তু শুরুটা অবশ্যই এভাবেই করতে হবে। কারণ হলো এখানে একটা বোথ সাইডেরই একটা ব্যাপার যে বাংলাদেশ যেহেতু এখন রাখাইনের প্রতিবেশী, তাদেরও স্বার্থ আছে আমাদেরও স্বার্থ আছে, সেদিক থেকে তারা নিশ্চয়ই এটা কনসিডার করবে। আমার ধারণা যে আমরা যদি ওদের কাছে রিচ করে আমাদের রাষ্ট্রীয় শক্তির বাইরেও নাগরিকদের পক্ষ থেকে তৃতীয় শক্তির হয়ে তাদের সঙ্গে যোগাযোগটা শুরু করা যায়। এরপরে মোহাসেনুল করিম ভাই যেটা বললেন যে চীন যোগাযোগ করছে, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া যোগাযোগ করছে, তো বাংলাদেশেও অবশ্যই এইভাবে যোগাযোগটা করতে হবে। কারণ হলো আমাদের এক তো অনেকগুলো ইস্যু, একটা হলো আমাদের সীমান্তর নিরাপত্তার একটা বিষয়, তারপরে বাণিজ্যিক বিষয় আছে রাখাইনের সঙ্গে, আর সবচেয়ে বড় বিষয় রোহিঙ্গা ইস্যুটা যেটা উনি বললেন। এই সব মিলে আর কি এই সমাধান বা যেভাবে হোক তাদের সঙ্গে যেহেতু আমাদের আমরা প্রতিবেশী হিসেবে সম্পর্কটা রাখতে হবে, সেজন্য এই যোগাযোগটা জরুরি আর কি। সেটা তৃতীয় পক্ষের মাধ্যমে, আমি বলছি নাগরিকদের মাধ্যমে আর কি এটা করা। মেজর মোহাম্মদ মোহাসেনুল করিম, আপনার কাছে একটি একই ধরনের প্রশ্নে যাচ্ছি। আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশ সেভেন সিস্টার, ইন্ডিয়ার সেভেন সিস্টারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে কোনো না কোনো ফর্মে অফিসিয়ালি আনঅফিসিয়ালি কিছু একটা যোগাযোগ ছিল। যেমন 10টা অস্ত্র মামলা, সেখানে উলফা, অনুপ চেটিয়া তাদেরকে গ্রেফতার করা, বাংলাদেশের বিএনপি সরকারের সময় গ্রেফতার না করা, আওয়ামী লীগ সরকারের সময় গ্রেফতার করা। এ থেকে একটা অনুমান করা যায় যে অফিসিয়াল আনঅফিসিয়াল তাদের সাথে আমাদের রাষ্ট্রীয় বা রাষ্ট্রের কোনো সংস্থার কিছু না কিছু যোগাযোগ ছিল। মায়ানমারের ক্ষেত্রে কি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশের কোনো গ্রুপের এ ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো যোগাযোগ অলরেডি আছে? যদি না থেকে থাকে তাহলে পরে আমরা এই যোগাযোগটা, যেটা আপনিও এমফাসাইজ করেছেন, আমাদের আরেকজন প্যানেলিস্ট জনাব মাহফুজুর রহমান মানিকও এমফাসাইজ করেছেন, একটা যোগাযোগ কিভাবে এস্টাবলিশ করা যেতে পারে? আপনার অভিমত কি? যোগাযোগ যে নাই সেটা বলা যাবে না, যোগাযোগ অবশ্যই আছে। বাট আমরা আসলে তো ডিপ্লোম্যাটিকই বলেন, দেশ হিসাবে আমাদের অবস্থান বলেন, বিভিন্ন কারণে আমরা কিন্তু ভারত বা চীন যেভাবে বলতে পারে বা চীন ভারত সম্পর্কে যতটুকু জানা যায় এবং প্রকাশ্যে আসে, বাংলাদেশ অবশ্যই এটা চেষ্টা করে যাতে প্রকাশ্যে না আসে, এটাই আমার ধারণা। আর এটা এগুলোর করার কাজ করার দায়িত্ব কিন্তু গোয়েন্দা বাহিনী, এবং তারা কিন্তু করে যেমনি করে হোক এবার ওপারের মানুষের মাধ্যমে এই যোগাযোগটা হয়। এই যোগাযোগটা কখনো ছিল না বা এখনো নাই তা কিন্তু আমি ধারণা করি না, অবশ্যই আছে। কিন্তু এই যোগাযোগটা যে ইফেক্টিভ লেভেলে যাওয়া উচিত, কারণ আমাদের তো আবার দোটানা আছে। একটা দেশ অলরেডি এক্সিস্টিং যাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, একটা দেশ এক্সিস্টিং যার সাথে আমাদের চুক্তি আছে এই শরণার্থী প্রত্যাবাসনের, তো সেখানে কিন্তু চুক্তির বরখেলাপ কাজ একটা রাষ্ট্র করতে পারে না। সেই জন্য আমরা চায়না আর ভারত সম্পর্কে যেটা আমরা জানি বা মিডিয়াতে প্রকাশও পাই যে তাদের সাথে যোগাযোগ আছে, কারণ তারা অস্ত্র পায় থেকে, তারা অর্থ পায় থেকে, সবকিছু মিলাই কিন্তু দেখা যায় চাইনিজ অস্ত্র তারা ব্যবহার করে। ইভেন আমেরিকা
আমেরিকান অস্ত্র তারা ব্যবহার করে। এই মতো অবস্থায় তাদের সাথে ইফেক্টিভলি যোগাযোগ আছে, তাদের অর্থ আসে কোত্থেকে সবকিছুই কিন্তু বোঝা যায়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা দেশ হিসাবে ওদের সাথে যোগাযোগ প্রকাশ্যে না করলে অপ্রকাশ্যে অবশ্যই যোগাযোগ আছে, এবং সেই যোগাযোগটাকে এখন যেহেতু বর্তমান প্রেক্ষাপট হলো পুরোটাই দখল করে ফেলছে। এখন আমাদের এত বড় একটা সমস্যা, 12 লক্ষ রিফিউজি আমাদের মধ্যে ঢুকে বসে আছে, তাদেরকে নিয়ে যদি আমাদের কোনো পজিটিভ কিছু করতে হয় তাহলে এই রাখাইনে যারা ক্ষমতায় থাকবে তাদের সাথেই করতে হবে। কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে যে তারা তো লেজিটিমেসি তাদের নাই। এট দি সেম টাইম ডিফ্যাক্টো যে বিষয় সেটা হলো যে অবশ্যই তারাই এখন ক্ষমতায়। তো তাদের সাথে এখন আন্ডারহ্যান্ড যেমনি হোক যোগাযোগ আরো স্ট্রং করতে হবে। এটা গোপনে হোক প্রকাশ্যে করার ব্যাপারে যে প্রতিবন্ধকতা আমি বললাম, যে রাষ্ট্র হিসেবে আমরা অত স্ট্রং না যে আমরা যা ইচ্ছে তাই করে ফেলতে পারবো, যেটা ভারত চায়নার ক্ষেত্রে বা আমেরিকার ক্ষেত্রে। আমেরিকা তো বার্মা অ্যাক্ট যেটা পড়ে দেখেন, ওর মধ্যে যেটা আছে, তারা তো হোল মায়ানমারকে নিয়ে যে পরিকল্পনা করেছে হিউম্যান রাইটস এবং অন্যান্য জিনিস এনশিওর করার জন্য, তারা যে বার্মা অ্যাক্ট বলছেই যে এটা হলো মানে মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি আনার ব্যাপারে যেটা বলা হয়েছে। জি, আমরা বার্মা অ্যাক্ট নিয়ে আবার কথা বলবো। আমি একটু এই ফাঁকে জনাব মাহফুজুর রহমান মানিক আপনার কাছে চলে যাচ্ছি। আপনি কি একটু বলবেন যে এই গত কয়েক মাস ধরেই যে মায়ানমার সীমান্তে নাফ নদীর কাছে যে গোলাগুলি হচ্ছে, অনেক গোলা বারুদ দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে, বাংলাদেশের সীমান্তবর্তী মানুষরাও অনেক সময় হতাহতের কিছু খবর পাওয়া যায়, তারা আতঙ্কে আছে। আপনি কি আমাদেরকে বলবেন যে মায়ানমারের সাথে এই মায়ানমার ভিতরকার উত্তেজনায় বাংলাদেশের সীমান্তবর্তী মানুষ কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে, তাদের জীবনযাত্রায় কি ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ। যেটা আমি প্রথম প্রশ্নে বলেছি যে রাখাইনের যে নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে আরাকান আর্মি অনেকদিন ধরেই তো সেনাবাহিনীর সঙ্গে, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে আসছে, সশস্ত্র যুদ্ধ বলা চলে। তো সেই যুদ্ধের অনেক প্রভাব বাংলাদেশে আমরা গত বছর জুড়েই দেখেছি যে বিভিন্ন সময় মিয়ানমার থেকে ছোড়া শেল বাংলাদেশে এসে পড়েছে এবং বাংলাদেশি নাগরিকরা হতাহত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তখন অনেকেই বলছিলেন যে এটার খুব জোরালো প্রতিবাদ জানানো উচিত, সেইটা বাংলাদেশ সরকার বলছিল, জানিয়েছে, কিন্তু আসলে কতটা জোরালো হয়েছে আমরা মানে আরো জোরালো দরকার ছিল আসলে। কারণ হচ্ছে যে আমরা মিয়ানমারের প্রতিবেশী, আমাদের সেখানকার একটা আভ্যন্তরীণ সমস্যা আমাদের বাংলাদেশের উপর পড়ছে, আমাদের নাগরিকরা সেখানে এফেক্টেড হচ্ছে। শুধু মারা যাওয়াই নয়, সেখানে কিভাবে এফেক্টেড হচ্ছে যে বাংলাদেশের নাফ নদীতে যে জেলেরা আগে মাছ ধরতে পারতো এখন পারে, বা তারা কি সেন্ট মার্টিনে যেতে পারছে? আপনি কি আমাদেরকে বলবেন বাংলাদেশের মানুষজন কিভাবে এফেক্টেড হচ্ছে? আচ্ছা, এফেক্টেড একটা তো বললাম যে সেখানকার যখন যুদ্ধের সময় যুদ্ধাস্ত্র বা যুদ্ধের যে গোলা বারুদ সেটা বাংলাদেশের উপর যখন পড়ছে, মার্টার শেল পড়ে আমাদের এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে, আমাদের এখানকার সীমান্তবর্তী মানুষের ঘর বাড়ি এফেক্টেড হয়েছে। আমরা দেখেছি নভেম্বরে আমাদের কয়েকজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, এবং সর্বশেষ এখনো যেহেতু নাফ নদীতে তাদের আরাকান আর্মির অনেকটা নিয়ন্ত্রণ আছে, তো যোগাযোগে একটা হ্যাম্পার হয়েছে। যেমন আগে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যোগাযোগটা যেভাবে ছিল সেটা আপাতত স্টপ আছে। এখন কক্সবাজার দিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার বিকল্প একটা রাস্তা খুলেছে। তো এইভাবে মানে আমাদের কমিউনিকেশনেও তো ঝামেলাটা হয়েছে। তো সেজন্য এই কমিউনিকেশনটা মানে আমাদের অন্তত আভ্যন্তরীণ যে চলাচল সেন্ট মার্টিন থেকে টেকনাফে যাওয়া আসার যে আগের যে রুট ছিল সেটা যাতে নিরাপত্তা বজায় থাকে, এই বিষয়ের জন্য মানে এটা ইফেক্টেড হচ্ছে, এবং এই বিষয়ের জন্য তো তাদের সঙ্গে আসলে বসতে হবে আরাকানের সঙ্গে, যে এটা আমাদের সীমান্ত, আমরা যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করছি, তোমরা সেই সুযোগটা আমাদের দিতে হবে। মানে আমরা কমিউনিকেশনের দিক থেকে এখন ইফেক্টেড। আরেকটা হলো নিরাপত্তাগত দিক থেকে, যে আমাদের তাদের প্রতিবেশী আমাদের টেকনাফে যারা আছেন তাদের চলাচল এবং জেলেদের নিরাপত্তা সব বিষয় মিলে আর কি একটা প্রভাব আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে। মেজর মহসিনুল করিম, আপনার কাছে আমি একটু চলে যাই। বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ কার্যক্রম ইন্ডিয়া কেন্দ্রিক ছিল অ্যাটলিস্ট দীর্ঘ সময় পর্যন্ত, এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কয়েকটি সীমান্ত যুদ্ধ হয়েছে, পাদুয়ার সীমান্ত যুদ্ধ সিলেটের কাছে হয়েছে। মায়ানমারের সাথে কি বাংলাদেশ কখনো আগে সামরিকভাবে এঙ্গেজড হয়েছে? মানে মায়ানমারের সামরিক ক্ষমতা নিয়ে কি আমরা জানি, বা তাদের ব্যাপারে কি আমাদের স্ট্র্যাটেজি আছে? যেমন ইন্ডিয়া নিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি আছে বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সাথে বার্মার বেশ কয়েকবার সামরিক ক্ল্যাশ হয়েছে। আমরা এটাকে সার্বিক যুদ্ধ বলতে পারি না, বাট প্রথমটা যখন হয়েছে সেটা তো সেই জিয়াউর রহমান সাহেবের সময়। ওই সময় বার্মার
যে সমস্ত ম্যানুভার করেছিল, কিছু রোহিঙ্গা ঠেলে দিয়েছিল এই পাশে, এবং আমাদের মিলিটারি ডিপ্লয়মেন্ট হয়, এবং সেই ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি দুই দিক দিয়েই ফাইট করে শেষ পর্যন্ত মায়ানমার বাধ্য হয় রোহিঙ্গাদেরকে ফেরত নিতে, এবং এইভাবে সেবার সলভ হয়। এবং দ্যাট ওয়াজ এ থ্রেট গিভেন ফার্স্ট টাইম। আমি বার্মা সেই সময় অতটা শক্তিশালী ছিল না, বাট ওর পর থেকেই তারা এয়ারপাওয়ার আর্টিলারি এবং বিভিন্ন সৈন্য সংখ্যার দিক থেকে তারা অনেক উদ্যোগ নিয়েছে, এবং তারা এখন বাংলাদেশ থেকে কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালী হয়ে গেছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের সাথে এরশাদ সাহেবের সময় একটা কনফ্রন্টেশন হয়েছিল, এবং সেই সময় মিয়ানমারের যথেষ্ট ক্যাজুয়ালিটি হয়, এবং সেবারও তারা আমাদের সাথে পরাজিত হয়েছে। তো এইরকম স্টেট টু স্টেট যে সমস্ত কনফ্রন্টেশন হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে মায়ানমার সেইভাবে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই, বা আমরাও তাদের কোনো জায়গা দখলের জন্য নদী ক্রস করি। মানে এই দূরে থেকে প্রমাণ হয় যে তারা সামরিক দিক থেকে আমাদেরকে টপকিয়ে যাওয়ার মতন অবস্থানে নাই, আর তারা যেহেতু সারা পৃথিবীতে একটা আইসোলেটেড অবস্থায় আছে, সার্বিক যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতন অবস্থায় তারা নাই। অ্যাট দি সেম টাইম এই দেশটা চায়না কর্তৃক এমনভাবে প্রোটেক্টেড যে এরকম কিছু বাংলাদেশ করতে চাইলেও চায়নার কথা ভেবেই হয়তো সার্বিক যুদ্ধে যাবে না। আর দুইবার যে ঘটনা ঘটছে, একবার জিয়া রহমান সাহেবের সময় আর একবার এরশাদ সাহেবের সময়, দুইবারই কিন্তু বার্মা আমাদের কাছে সুবিধা করতে পারেনি। তাই এখন এরকম একটা কিছুতে আপনি যাবেন কার সাথে, যে একটা দেশই না, তার সাথে তো যুদ্ধে যাওয়া মানে কি? এই রণাঙ্গনে যুদ্ধ হচ্ছে এখন দুই পার্টি, সেখানে তো থার্ড পার্টি যুদ্ধ যদি শুরু হয়ে যায়, বাংলাদেশ তো আসলে একটা যুদ্ধে জড়ানোর একটা ঝুঁকিতে যেতে পারে না। কারণ ওনাকে বাংলাদেশ যুদ্ধ করুক, এটা কিন্তু এফোর্ট ভারতের পক্ষ থেকেও ছিল যে বাংলাদেশ জড়ো হোক, আমরা দূর থেকে অ্যাডভান্টেজ নিব, কিন্তু আমাদের পক্ষ থেকে স্মার্ট একটা ডিসিশন সবসময় এসেছে না, আমরা যুদ্ধে জড়াবো না। এখন এটা তো একটা বর্ডার, এই 171 কিলোমিটার বর্ডার, আমার সীমান্ত রক্ষণাবেক্ষণের কাজে আমার যে অভিজ্ঞতা, তাতে একটা বর্ডার মানেই এইটা কিন্তু দুই দেশের বর্ডার, এবং সেই জন্য এই বর্ডার ম্যানেজমেন্টের কাজ কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল ফর বোথ দি ফোর্সেস। এখন যেহেতু ওরা একটা ফোর্স হিসাবে রেকগনাইজড, এই হিসাবে কিন্তু আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বিজিবি, এদের কিন্তু একটা অফিসিয়াল রেসপন্সিবিলিটি যে ওয়ার্কিং রিলেশন এস্টাবলিশ করা, এবং সেটা কতটুকু বিজিবি করে বা করতে পারছে বা করা সম্ভব হয়েছে সেটা আসলে বলা মুশকিল। বাট বিজিবির কিন্তু একটা রেসপন্সিবিলিটি যে ওই পারে যারা বর্ডার সিকিউরিটি মেনটেন করবে তাদের সাথে ইফেক্টিভ যোগাযোগের মাধ্যমে বর্ডার ম্যানেজমেন্টটা করা। তো এটা কতটুকু হচ্ছে অন গ্রাউন্ডে, সেটা আসলে বাস্তবতা খুবই ডিফিকাল্ট, কারণ ল্যান্ড বর্ডার আমাদের সাথে খুব একটা নাই, সামান্যই, পুরোটাই হলো এই নাপ নদী থাকলে তো এমনি কিন্তু আইসোলেটেড থাকে দুই পাশের বর্ডার ফোর্স। আদারওয়াইজ কিন্তু যদি ল্যান্ড বর্ডার থাকে তাহলে কিন্তু উভয়ের দেখা হয়, সাদা পতাকা উড়ালে পরে উভয়ে একটা পয়েন্টে এসে কথা বলে। আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু ডিফিকাল্ট যে ওদের সাথে আমাদের একদম ফিজিক্যালি মিট করার সম্ভাবনা কম। আর দুই নম্বর কথা হলো যে আমরা ফিজিক্যালি মিট করতে যাব, তারা তো এখন যুদ্ধ করছে এবং তাদের এনিমি কিন্তু অনেকগুলো গোষ্ঠী, এবং তাদের কেউ যদি বিজিবির ড্রেস পরে তাদের সাথে আলোচনা যায় যে তো মেসাকার করে দিতে পারবে। এই বিভিন্ন কারণে কিন্তু পারস্পরিক যে একটা আস্থার সমস্যা, এটা কিন্তু আছেই। তারপরে কথা হলো যে ওয়ার্কিং রিলেশন এস্টাবলিশ করা কিন্তু ওই বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব, আমাদের বিজিবির দায়িত্ব। তাদের সাথে একটা রিলেশনশিপে এসে যে আমাদের এখানে যে সমস্ত গোলাগুলি হচ্ছে, সেই গোলাগুলিতে প্রাণহানি হচ্ছে, এই প্রাণহানির ব্যাপারটা কিন্তু ফর্মালি বোথ মায়ানমার ফোর্স এবং আরাকান আর্মি দুইজনকে অফিসিয়ালি জানানোর কথা যে তোমরা যাই করো না কেন, ইউ ক্যানট ডু সাচ থিং, যে আমার এখানে আমার সিটিজেনের জীবনের ঝুঁকি আসবে। এটা কিন্তু করা উচিত ছিল। এই প্রোটেস্ট নোট বলে এটাকে, আমি জানি না যে এই প্রোটেস্ট নোটটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি কতটুকু করা হয়েছে, একটু ডকুমেন্টেড দি ফ্যাক্ট যে আমাদের লোক মারা গেছে। জি, আসছি এই বিষয়ে। আমি দুজনের কাছে এই প্রশ্নটি করতে চাই। প্রথমে আমি যাব মাহফুজুর রহমান মানিক আপনার কাছে। মায়ানমারে আসলে আরাকান আর্মির কথা আমরা শুনছি, কারণ আরাকান আর্মি রাখাইনে এখন অনেকটুকু এরিয়া তারা গেইন করেছে। ওভারঅল মায়ানমারে কয়টি গোষ্ঠী সামরিক জান্তার সাথে মায়ানমার সরকারের সাথে যুদ্ধে লিপ্ত, তার কি কোনো পরিসংখ্যান আছে? এবং একটি কথা এসেছে, সেটি হচ্ছে যে আপনি বলেছেন তারা রাখাইনে একটি আলাদা রাষ্ট্র করতে চায় বা সেরকম পরিস্থিতিতে চলে যাচ্ছে। মেজর মহাসিনুল করিম বলেছেন তারা স্বায়ত্তশাসন চায়। বাকি গোষ্ঠীগুলো কি চায়, কেন তারা যুদ্ধ করছে? আমরা জানি যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্তে, সেখানে তো আমরা দেখলাম যে আরাকান আর্মির প্রভাব অলমোস্ট রাখাইন দখল করে ফেলছে। এর বাইরেও যেমন ধরেন, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু চীনের সঙ্গে, থাইল্যান্ডের সঙ্গে তাদের যে সীমান্ত, এবং সেখানে অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী আছে, তারাও কিন্তু একটা বিশাল
অংশ দখল করেছে এবং এখনো তারা দখল আরো বাড়ানোর জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো এইভাবে পুরা মিয়ানমার জুড়েই আসলে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীদের সঙ্গে সামরিক জান্তার এক ধরনের যুদ্ধ চলছে। এখন কয়টি সশস্ত্র গোষ্ঠী আমরা কি সেটা জানি? সেটা নিশ্চয় পরিসংখ্যান আছে, কিন্তু আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু অনেকগুলো মানে নানা ফ্রন্টে আসলে যুদ্ধটা, মিয়ানমার সামরিক বাহিনীর পুরা মিয়ানমারের উপর যে দখল আসলে সেটা আসলে কমে আসছে এবং সেটা খুবই কমই বলা চলে। কি চায় তারা? বেশিরভাগই কি এই স্বায়ত্ত শাসন, আলাদা রাষ্ট্র করা, এই ধরনের একটা মুভমেন্টের দিকে যাচ্ছে, নাকি তাদের কোনো স্পেসিফিক দাবি দেওয়া আছে? তারা আসলে অনেকে ধরেন কাচিন রাজ্যের কথা বলছে, তারপরে অন্যান্য যে শান স্টেট আছে, এখন অনেকেই মানে নিজস্ব প্রভাবটা যখন বিস্তারের বিষয় আসে তখন প্রথম আসে যে রাষ্ট্রের কথা, কিন্তু রাষ্ট্র গঠন করলে সেটার সামাল দেয়া নানা ঝুঁকি আছে। সেদিক থেকে হয়তো স্বায়ত্তশাসনটা তাদের কাছে বেটার মনে হয়, মানে কন্ট্রোলের জন্য। দুইটার দিকে হয়তো সশস্ত্র গোষ্ঠীরা চেষ্টা করছে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। মেজর মহসিনুল করিম, আপনার কাছে একই প্রশ্নে আসছি। মানে মোট কয়টি গোষ্ঠী মায়ানমারে এরকম যুদ্ধে আছে, আপনার কি কোনো জানা আছে? এবং স্বায়ত্তশাসন ছাড়া তারা আর কি কিছু চায়? এবং এটার সাথে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই সশস্ত্র বিদ্রোহের পরিণতি আপনি কি দেখতে পান, নিকট অতীতে কি হতে যাচ্ছে? আচ্ছা, আপনি এদের এই সমস্ত বিদ্রোহীদের কার্যক্রম সম্পর্কে যদি গোড়ায় যান তাহলে দেখা যাবে যে এই অঞ্চলটাই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে মেইনলি এখানে শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এটাকে ক্যাপচার করে রেখেছে এবং সেই সময়ে জাপানিজ আর্মিকে সাপোর্ট করার জন্য যে একটা মিলিশিয়া ফোর্স গঠন হয় সেটা ছিল আং সান ওনার নেতৃত্বে, এবং এরা জাপানিজ আর্মিকে সাপোর্ট করত। তো যখন অ্যাটমিক বোম জাপানের উপর পড়লো তারপরে কিন্তু কুইকলি যুদ্ধটা বন্ধ হয়ে যায়। বন্ধ হলে যে এই যে আর্ম গ্রুপটা ছিল তারা কিন্তু তখন দেখলো যে আমরা তো আমাদের দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছিলাম এতদিন, মানে জাপানিদের সাহায্য নিয়ে ব্রিটিশকে তাড়ানোর। তো এই যে একটা প্রক্রিয়া শুরু হয়, সেই প্রক্রিয়াতেই কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন স্বাধীনতার প্রশ্নটা আসে তখন কিন্তু 48 সালে স্বাধীনতাই দিয়ে দেওয়া হয়, এবং তখন কিন্তু এই আং সানের নেতৃত্বেই এটা চলছিল। এবং ওই সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর ডিমান্ড বিভিন্ন রকম ছিল। ওইখানে শান, কাচিন, কারেন, মং, এই যে সমস্ত উপজাতি আছে, টোটাল ওদের ট্রাইব হলো 135, ভাষা আছে প্রায় 100। তো এই যে বিভিন্ন জনগোষ্ঠীতে বিভক্ত এবং সবারই তখন এই নিজস্ব কিছু দাবি দেওয়া ছিল, এবং এই বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত অস্ত্র এদের হাতে আসে এই অস্ত্রে কিন্তু তারা তখন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয় এবং সবাই প্রচলিত ব্যবস্থার বিপক্ষে যে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এটা দিয়েই শুরু। কিন্তু বর্তমান যেটা চলছে সেটা কিন্তু একটা ইউনিক একটা ব্যাপার। এই একটা সমস্যার মধ্যে থেকেও কিন্তু আং সান সু কি উনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্যই অনেকদিন ধরে ফাইট করে আসতেছে, এবং উনি যে ইলেকশনে জিতে ক্ষমতায় এসেছিলেন। একে 2021 সালে যে যখনই উনাকে সরাই দেওয়া হয় কুয়ের মাধ্যমে, তখন কিন্তু সামগ্রিকভাবে সারা দেশের ইয়াং জেনারেশন তার বিপক্ষে চলে যায়, ওনার পক্ষে। এবং এইটাই কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠী বিভক্ত হয়ে যে সমস্ত জায়গায় যুদ্ধ করছে তাদের কিন্তু এই ওইটাই মিলিটারি জান্তাকে ক্ষমতাচ্যুত করা এবং আং সান সু কি ক্ষমতায় নিয়ে আসা। এই জন্যই কিন্তু আমাদের এই যে রাখাইনে আপনি দেখেন যে তারা কিন্তু বলে না আমরা স্বাধীনতা ঘোষণা করবো, কারণ জানে যে প্রত্যেকটা জাতিগোষ্ঠী যুদ্ধ করছেই এই সামরিক সরকারের বিপক্ষে। তো সেই জন্যই এদের যে উদ্দেশ্য সেটা কিন্তু প্রাথমিকভাবে সামরিক সরকারকে পরাজিত করা এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আর আপনার যে বার্মা অ্যাক্টের কথা বললাম সেটাও কিন্তু আলটিমেটলি সেটাই চাচ্ছে, যে ডেমোক্রেসিকে ফেরত নিয়ে আসা, হিউম্যান রাইটস ভায়োলেশন গুলোকে বন্ধ করা এবং তাদেরকে মোটামুটি ফান্ডিং করা। ইউএস আমি এই প্রসঙ্গে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে আপনার কাছে মোহাম্মদ মহসিনুল করিম, সেটা হচ্ছে বার্মা অ্যাক্ট। আমরা জানি যে ইউএস কংগ্রেস এটা পাস হওয়া একটা অ্যাক্ট, এবং এই অ্যাক্টের পিছনে ইউএস থেকে অনেক বেশি ফান্ডিং ও অলরেডি অ্যালট করা আছে। বার্মা অ্যাক্ট আসলে কি, আপনি কি আমাদের দর্শকদের জন্য একটু ব্রেকডাউন করবেন? বার্মা অ্যাক্ট আসলে কি, ইউএসএ কি চায় এবং সেটার ইমপ্লিকেশন কি হচ্ছে এখন মায়ানমারে? বার্মা একটা হলো যেটা আমরা বার্মা নাম স্পেলিং ঠিক আছে, BURMA। তো বার্মা অ্যাক্ট মানে হচ্ছে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2022। এই 2022 তে অ্যাক্ট হয়েছে, মানে এটা নিয়ে আলোচনা কিন্তু কংগ্রেসে অনেক আগে থেকে শুরু হয়েছে এবং একটা পর্যায়ে প্রস্তাবনায় ছিল যে এই অংশটাকে দখল করে বাংলাদেশকে দিয়ে দেওয়া হোক। এই বার্মা অ্যাক্টের মাধ্যমে মেইনলি তারা প্রকাশ্যে যেটা বলে সেটা হলো যে আমরা হিউম্যান রাইট ভায়োলেশনটাকে আমরা কন্ট্রোল করবো এবং এইভাবেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বাট এখানে যেহেতু মিলিটারি অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, তার মানে হলো যে আমেরিকান এই যে ফান্ড, এই ফান্ডটা কিন্তু পারচেজিং ওয়েপন
এবং তাদের এই সামরিক যে সমস্ত অপারেশন এগুলো পরিচালনা করার জন্য তাদেরকে ট্রেনিং এবং অন্যান্য ফ্যাসিলিটিস দেওয়া যাবে। মানে কাদেরকে ট্রেনিং দেয়া যাবে? ওই বিদ্রোহী যারা মিলিটারি জান্তার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, কারণ এই মিলিটারি জান্তা এবং তাদের সহযোগিতা করার জন্য যারা বিদ্রোহী গোষ্ঠী আছে মায়ানমারের বর্তমান ক্ষমতাসীন সামরিক জান্তার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে হেল্প করার জন্য এই বার্মা অ্যাক্ট করা হয়েছে। তাদেরকে হেল্প করার জন্য, এবং এখানে কিন্তু সামরিক জান্তার বিরুদ্ধে আমেরিকা শুধু এদেরকে হেল্প করছে না, সামরিক জান্তার প্রায় বেশিরভাগ পার্সোনালিটি কিন্তু স্যাংশনে আছে এবং তাদেরকে কিন্তু যে সমস্ত ইকোনমিক স্যাংশন তাদের কিন্তু বার্মা বাই নেচার ওদের একটা টেন্ডেন্সি, তারা কিন্তু আজকে 50-60 বছর ধরে স্যাংশনের আন্ডারে আছে, তারপরে তারা চলছে। এবং এটা কিন্তু একটা ইউনিক এক্সাম্পল, ইরান যেরকম চলতেছে এই অতি সম্প্রতি, বার্মা কিন্তু লাস্ট 70 ইয়ার্স স্যাংশনের আন্ডারে আছে। তো এইটার আন্ডারেই তারা কিন্তু এইগুলো সব করে চলছে এবং সেই জন্যই ইউএস তার যে ইন্টারেস্ট সেটা হলো কি এখন ইন্দো চায়না এই জোনটা একটা মিলিটারি থিয়েটার বা ব্যাটল থিয়েটার হওয়ার সম্ভাবনা। সেই ক্ষেত্রে এই বার্মা বাংলাদেশ মিলায় যে অঞ্চলটা এটা কিন্তু চায়না, ইন্ডিয়া, আমেরিকা এই সবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্ট কারণেই কিন্তু আমেরিকার ইফেক্টিভলি ইনভলভ হওয়ার জন্যই কিন্তু এই অ্যাক্ট, তাদের ইন্টারেস্টে তারা এটা করেছে। এবং এই অ্যাক্ট থাকার কারণে কিন্তু মিলিটারিলি ইনভলভ হতে পারবে আমেরিকা, তাদের কংগ্রেসের কাছ থেকে তাদেরকে এখন শুধু ফান্ড দিচ্ছে, বাট ফিজিক্যালি ইনভলভ হওয়ার ব্যাপার হলেও কিন্তু তারা দ্বিধা করবে না। বাট এট দি সেম টাইম আমেরিকা চায়নার সাথে একদম যুদ্ধে জড়াবে, এটা চায়না ও আমেরিকা দুজনের চাওয়াটা ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট এই বার্মা অ্যাক্টের মাধ্যমে আমেরিকা তাদের লিগালাইজ করে নিল যে এই এলাকায় তারা মিলিটারি ইন্টারভেনশন বা যারা যুদ্ধ করছে তাদেরকে হেল্প করাটা তাদের দেশে একটা আইন হয়ে গেছে। তো আইন হওয়া মানেই হলো যে দে ক্যান ডু ইট। এই বার্মা, এই যেটা আমরা বার্মা অ্যাক্ট বলছি 2022, এবং এই বার্মা অ্যাক্টের আন্ডারে ইউএসএ কিন্তু অনেক বেশি মানি প্লান্ডার করছে। যেমন 2023-তে এই এক বছরে 136 মিলিয়ন মার্কিন ডলার অ্যালোকেট করেছে এবং প্রতি বছরই তারা হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার অ্যালোকেট করছে। তো আপনার কি মনে হয় মেজর মহসিনুল করিম, আমি জনাব মানিক আপনার কাছেও আসছি, বাট মেজর মহসিনুল করিম আপনার কি মনে হয় এই এত বেশি মানি যদি ওরা প্লান্ডার করে একটা বিদ্রোহী গোষ্ঠীর কাছে, তাহলে পরে মায়ানমারের সামরিক যান্ত্রা আসলে লাস্ট করতে পারবে দীর্ঘদিন? আপনার কি মনে হয়? সামরিক যান্ত্রার লাস্ট করার যেটা ব্যাপার, এখানে তারা আমেরিকা অনেক দূর থেকে এসে এগুলো করছে, বাট এটার যে ইফেক্টিভলি সাপোর্ট করছে তো চাইনিজ গভর্নমেন্ট সাপোর্ট করলে তো আসলে ইটস ভেরি ডিফিকাল্ট একদম আপরুট করে ফেলা। তার চায়নাও যে আবার দ্বিচারিতে আছে, তারা যেমন মিলিটারি জান্তাকেও সাপোর্ট করছে, আবার আরাকান আর্মিকে করছে এবং অন্য বিদ্রোহী গোষ্ঠীকে করছে। এখানে এই আমেরিকার ইনভলভমেন্টটা কিন্তু এখানে ইউএস এইডও আছে, হিউম্যানিটেরিয়ান এইডস, রিফিউজির জন্য যে টাকা পয়সা দেওয়া, এগুলোর তারা কিন্তু এমনি সামনে অনেক কিছু দেখাচ্ছে আমরা ভালো কাজ করছি। বাট আমেরিকার যদি মনে করে ফিজিক্যালি অকুপাই করা, যেটা চিন্তা করা ডিফিকাল্ট, কারণ জায়গাটা এমনই ক্রিটিক্যাল। এখানে ভারতের ইন্টারেস্ট আছে, চায়না আছে, বাংলাদেশ আছে এবং বার্মা তো নিজস্ব আছে। বাট এখানে ভারতের ইন্টারেস্ট আর আমেরিকার ইন্টারেস্ট কিন্তু মোটামুটি কাছাকাছি, দুইজন মিলেই তারা এটা লুক আফটার করে। বাট এক্সক্লুসিভ কিছু ইন্টারেস্ট আছে, যেমন আমেরিকা চায় যে এই এলাকার প্রাধান্যের জন্য সে এখানে একটা ঘাঁটি গাড়বে বা এখানে সে একটা প্রাধান্য সৃষ্টি করবে। আর ভারতের যেটা স্বার্থ সেটা হলো ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে যত ট্রানজিটই নিক, ভারত কিন্তু একটা অলটারনেটিভ হিসাবে কালাদান প্রকল্পে যেটা ওরা করেছে, ডিপসি পোর্ট থেকে শুরু করে কালাদান নদী দিয়ে তাদের জাহাজ চলাচল এবং তারপরে তারা রুট বাই রুট অ্যাবাউট 100 কিলোমিটারের মতন করে তারা আইজল পর্যন্ত আসবে, এই হলো তার পরিকল্পনা। এবং এইটাই হলো তারা চিকেন নেক্সকে অনেক সময় চিন্তা করে যে এটা যেহেতু চায়নার কাছে এটা কোনো সময় আটকে যেতে পারে, সেজন্য অল্টারনেটিভ নর্থ ইস্টার্ন প্রভিন্সের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু বাংলাদেশের রামগড় দিয়ে একটা ব্রিজ করেছে চিটং পোর্টের সাথে, আর আরেকটা হলো এই কালাদান প্রকল্প। এবং এইখানে চায়নার ইন্টারেস্ট হলো তাদের ডিপ সি আছে, ফুয়েল ট্রান্সপোর্টেশনের জন্য পাইপলাইন আছে এবং তাদের ওখানে অনেক রকমের শিল্প কারখানা পর্যন্ত হয়ে গেছে এই রোহিঙ্গাদের ডিসপ্লেস করার পরে। তো সেই জন্য চীনের একটা বিরাট অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ আছে। আর আমেরিকার মেইন উদ্দেশ্য হলো চীনের সাগরে আসার পথটাকে রেস্ট্রিক্ট করা। সেই জন্য চীন যেরকম পাকিস্তানের গোয়েদার হয়ে করছে, এখানে চীন বাংলাদেশ হয়েও তারা ওই রুটস অ্যান্ড বেলস অ্যান্ড রুট প্রকল্পের মাধ্যমে করতে চায়। আর ইন্ডিয়ার হলো যে ইন্ডিয়া একটা অল্টারনেটিভ রুট হিসাবে এটাকে করে ফেলছে, অলরেডি অনেকটাই করে ফেলেছে। তো এখানে যেহেতু তিনটে বড় বড় দেশের একটা স্বার্থ এবং আমেরিকার এই অঞ্চলে প্রাধান্য বিস্তারের যে একটা মূল উদ্দেশ্য, সব মিলায় হোল জিনিসটাকে এমন ক্রিটিক্যাল করে ফেলছে যে এখানে কেউ মানে সুবিধাজনক অবস্থাতে নাই। এখন আমাদের হয়ে গেছে সবচেয়ে বড় অসুবিধা যে আমাদের এখানে 12 লক্ষ রোহিঙ্গা রিফিউজি চলে আসছে। এখন আমাদের এই ব্যাপারে কেউ
সাহায্য করেছে, না চীন না ভারত। এরা সাহায্য করলে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যেত। এখন এই ব্যাপারে আমাদের কিছু কিছু মিলিটারি থট আছে যে আমরা যেমন 71-এ স্বাধীন হয়েছিলাম সেইভাবে যদি বাংলাদেশ এরকম কোনো স্টেপ নেয় রোহিঙ্গা টু রিক্যাপচার দেয়ার ল্যান্ড এবং রোহিঙ্গাদের আর্ম করা, এটা যদি সুপার পাওয়াররা চায় তাহলে কিন্তু এটা খুব সহজেই আপসেই আমাদের রোহিঙ্গারা তাদের জায়গায় চলে যেতে পারে। এটা কিন্তু যেটা চায় না, কারণ চায়না অলরেডি তাদের অনেক স্বার্থ, অনেক ইনভেস্টমেন্ট করে ফেলছে। জি, আমরা ওই বিষয়ে আসছি, আমরা ওই বিষয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমি জনাব মাহফুজুর রহমান মানিক আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে এই বার্মা অ্যাক্টের কারণে যে আলাপটা আমরা করছিলাম যে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ইউএস ডলার এভরি ইয়ারে বিদ্রোহীদেরকে উস্কে দেয়া বা বিদ্রোহীদের জন্য ব্যয় করার যে একটা আইন হয়েছে আমেরিকাতে এবং আমেরিকাতে ইমপ্লিমেন্ট করছে, আপনি এই বার্মা অ্যাক্টের আলোকে আপনি কি দেখতে পান যে এই মায়ানমারের এই সংকট বা সংঘাতের পরিণতি কি হচ্ছে নিকট অতীতে? মায়ানমার আরাকান আর্মি তারা কি একটি রাষ্ট্র করে ফেলছে, শাসন পেয়ে যাচ্ছে, অথবা তাদের এই বিদ্রোহটাকে মায়ানমার সরকার সামরিক যন্ত্র দমন করে ফেলছে? আপনি কি দেখতে পাচ্ছেন আপনার অ্যানালাইসিস? জি, এই বিষয়ে মোহসেনুল করিম ভাই আসলে অনেক দূরই বলে ফেলছেন যে বার্মা অ্যাক্টের কারণে মিয়ানমারে এখন হচ্ছে 3টা দেশের কথা উনি বললেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং আমাদের প্রতিবেশী ভারত, এই 3টা দেশের স্বার্থ মিয়ানমারের সঙ্গে জড়িত। তো ইউএস যে বার্মা অ্যাক্টের মাধ্যমে তাদের যে ফান্ডের কথা আপনি বলছেন, যে যেটা বিদ্রোহী গোষ্ঠীদের কাছে যাচ্ছে, এই ফান্ডের কারণে তারা একটা শক্তি তো অবশ্যই পাচ্ছে। এখন এইটার ভবিষ্যৎটা কি? এখন একটা হলো যে এই চীন এবং যুক্তরাষ্ট্রের কথা যদি চিন্তা করেন, চীন একদিকে হয়তো চাইছে সামরিক জান্তা থাকুক, আবার অন্যদিকে আবার একই সঙ্গে হয়তো চীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও সম্পর্ক রাখছে। মানে এই পুরা পরিস্থিতিটা একটা জটিল পরিস্থিতি। আমি মনে করছি যে একদিকে তো ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যেসব সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তারা যে বিভিন্ন রাজ্য দখল করে নিচ্ছে, সে কারণে মিয়ানমার সামরিক বাহিনীর শক্তি ক্ষয় হচ্ছে, বা তারা কতদিন লাস্টিং করবে সেটাও একটা অনিশ্চিত। এদিকে মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনি জানেন যে সেখানে এনইউজি একটা ন্যাশনাল গভর্নমেন্ট আছে, বিকল্প আর কি। সেখানে নাগরিকদেরও একটা সমর্থন আছে যে তারা চাইছে যে সেখানে আং সান সুচির মাধ্যমে আবার যাতে গণতন্ত্র ফিরে আসুক। কিন্তু পরিস্থিতিটা একেবারে ভজগর্টে, যে একদিকে সশস্ত্র বাহিনীগুলোর স্ব রাজ্যে বা স্ব স্থানে তাদের নিয়ন্ত্রণ, আরেকদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর তাদের সঙ্গে যুদ্ধ, আরেকদিকে এনইউজি গভর্নমেন্ট, আরেকদিকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং ভারতের সেখানে জড়িয়ে পড়া, মানে সব মিলে আসলে প্রেডিক্ট করা কঠিন। কিন্তু একটা পরিস্থিতি, মানে একটা বলা চলে অনিশ্চিত একটা পরিস্থিতি, কি হয় সেটা আসলে দেখার বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। মেজর মোহাম্মদ মোহসেনুল করিম, আপনি আপনার একটি প্রশ্নের জবাবে কিছুক্ষণ আগে বলেছেন যে বার্মা অ্যাক্টের আলোকে বা ইউএস কংগ্রেস এই ধরনের একটা আলাপ হয়েছে যে অঞ্চলটাকে মুক্ত করে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া যায় কিনা, এই ধরনের একটা আলাপ আপনি করেছেন। ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি যে আরাকানে তো অর্ধেকের বেশি জনসংখ্যা মুসলিম এবং তারা বাংলা ভাষায় কথা বলেন। আমাদের দেশের কক্সবাজারের যে ভাষাটা অনেকটা ওই ধরনের একটি ভাষাতে তারা রোহিঙ্গারা কথা বলেন। এবং ঐতিহাসিক প্রেসিডেন্স খুঁজলে পরে আপনি দেখবেন মহাকবি আলাউল, উনিও কিন্তু আরাকান রাজসভার কবি ছিলেন, বাংলা ভাষার অন্যতম কবি, মধ্যযুগের বাংলা ভাষার অন্যতম কবি। তো বাংলাদেশের সাথে আরাকানের রাজ্যের যেই ঐতিহাসিক জাতিগত মিল এবং অঞ্চলগত মিল, এবং আরেকটি আলোচনাও শোনা যায়, সেটা হচ্ছে 47-এ যখন দেশ ভাগ হয়, উপমহাদেশ ভাগ হয় এবং 48-এ মায়ানমার স্বাধীনতা পায় নিজে, তখন কিন্তু মুসলিম যেই জনগোষ্ঠী ছিল আরাকানে, তাদের যে নেতারা ছিলেন তারা কিন্তু জিন্নাহর সাথে একটি আলাপ আলোচনা করেছিলেন পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে যুক্ত হওয়ার ব্যাপারে, এবং জিন্নাহ তখন খুব বেশি আগ্রহ দেখাননি, বলেছেন যে তোমাদের কিছু হলে পরে আমরা টেক কেয়ার করব। তো এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এটা কি একটি সম্ভাবনা যে আরাকান অঞ্চলটি, যেহেতু বাংলাদেশে একটি বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী রয়ে গেছে, বাংলাদেশ তো আর এটা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না, এটা কি একটি সম্ভাবনা আপনি দেখেন যে এই রাখাইন অঞ্চল বা আরাকান অঞ্চল এটি স্বাধীন হয়ে মুক্ত হয়ে বাংলাদেশের সহযোগিতায় কোনো একটি আলাদা রাষ্ট্র হওয়া বা বাংলাদেশের কোনো একটি পার্ট হওয়া অতীত ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? হ্যাঁ, এটা তো খুবই সম্ভব।
বাংলাদেশ তো আর অত স্ট্রং কোনো দেশ না, এর জন্যই দরকার সুপার পাওয়ার অ্যাটেনশন এবং সুপার পাওয়ার সাপোর্ট। দেখেন ভারত যখন যুদ্ধ করছে পাকিস্তানের সাথে 71-এ, তখন কিন্তু রাশিয়ার হেল্প ছাড়া ভারত এত বড় একটা যুদ্ধে জড়াতো না। তা আমাদেরও এখানে এটা কিন্তু হওয়া অসম্ভব কিছু না, এবং আমেরিকা চাইলে এটা হতেই পারে। বাট এখানে যখনই এই ধরনের কিছু হবে তখন কিন্তু সুপার পাওয়ার ক্লাস চলে আসবে, আমেরিকা এবং চায়না, আর ভারত তো আছে। এরকম কিছু হইলে এবং আমরা যদি এগুলো সাপোর্ট করতে যাই, আসলে আমরা নিজেরাই ঝুঁকিতে পড়বো। কারণ দেখেন যুদ্ধ হচ্ছে একটা এলাকাতে, এখানে প্লেয়ার কারা, এই প্লেয়ারদের কিন্তু কমন ইন্টারেস্ট খেলা এখানে না, আরো অনেক জায়গায় আছে। এই খেলাটা এই মাঠে হচ্ছে, আপনি ভাবছেন যে অপোনেন্টের পেনাল্টি পোস্টে খেলা হচ্ছে, যে কোনো সময় কিন্তু এটা আমার নিজের গোল পোস্টে চলে আসতে পারে। প্লেয়ার সেম, আমাদের সারা বাংলাদেশকে নিয়ে যারা খেলছে তারা কিন্তু এই ব্যক্তিরাই, এরাই কিন্তু খেলছে। তো সেই ক্ষেত্রে দেখেন ভারতীয় মিডিয়া যেভাবে বলে যে চিটাগং দখল করে ফেলবে, দখল করে ফেলছে, এবং এই যে প্রোপাগান্ডা চলছে, এদিকে এটা দখল করা, ওদিকে রংপুর নিয়ে যাওয়া, আপনি কোন রকম সুযোগ দিলেই কিন্তু এখন চায়না তো সিরিয়াসলি চেষ্টা করে যে কোনো অবস্থায় চায়না ভারত বোধ যে আমেরিকাকে এখানে ইনভলভ হতে দেওয়া যাবে না। এখানে আমেরিকাকে ইনভলভ হতে দিলে যদি ফিজিক্যালি চলে আসে, তাহলে কিন্তু চীন আর ভারত দুজনেরই কিন্তু তখন সমীকরণ চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য আমরা চাইলেই যে এর সাথে যুক্ত হয়ে স্বাধীন করে ফেলতে পারবো, এটা কিন্তু ওই রকম না। কারণ ওইখানে মুসলিম আছে, কিন্তু মুসলিম কিন্তু মেজরিটি না, ওখানে মেজরিটি কিন্তু বুদ্ধিস্টাই যারা অস্ত্র ধরেছে এই আরাকান আর্মি। আর এখন মাত্র মনে হয় 4-5 লাখ রোহিঙ্গা এখন আছে আরাকানে, আর আমাদের এখানেই বেশি রোহিঙ্গা রয়ে গেছে, 12-13 লাখ। তো সেই ক্ষেত্রে এরা যদি বাংলাদেশ যদি কিছু করতেই চায়, এবং সেটা যে সম্ভব না তাও আমি বলবো না, কিন্তু বাংলাদেশের পক্ষে ইন্ডিপেন্ডেন্টলি একটা ইনিশিয়েটিভ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাট আসলে কিন্তু ওভারটলি আমরা যাই দেখি, কোভার্ট কাজ কিন্তু গোয়েন্দা বাহিনীরা করে, দেশের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করে। তো সেরকম একটা কাজ কিন্তু আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করতে পারে না, বা করে নাই, করছে না, যোগাযোগ নেই, তা কিন্তু না। তা হলেও আলটিমেটলি এরকম একটা কাজে বাংলাদেশ ইনভলভ হয়ে যাবে, তাতে ঝুঁকিটা বাংলাদেশ। সেই জন্য আমার যেটা ধারণা এবং যেটা আমি বুঝি, যে এরকম কোনো চিন্তা বাংলাদেশের কোনো অথরিটির নাই যে আমরা ওদের সাহায্য করে ওদেরকে স্বাধীন করে দেবো। তাহলে এতদিন হয়ে যেত। আমরা যেরকম প্রায় 1 লাখ বা 70,000-80,000 মুক্তিবাহিনী ছিলাম, এরকম মুক্তিবাহিনী তো ইজিলি তৈরি করা যেত এই আরাকানদের দিয়ে, রোহিঙ্গাদের দিয়ে। এবং রোহিঙ্গারা কিন্তু বিভিন্ন জায়গায় যুদ্ধ করছেও, বাট তারা কিন্তু এই আরাকান আর্মির বিরুদ্ধে এখনো যুদ্ধের পাওয়া যায় না। তো সেই জন্য আমাদের পক্ষে এদেরকে সাপোর্ট করে এদেরকে স্বাধীন বানিয়ে দেওয়া, সেই জিনিসের জন্য ইন্ডিয়া যেমন রাশিয়ার সাহায্য লাগছিল, আমাদের ক্ষেত্রেও এরকম। কিন্তু আমাদের কিন্তু ওই রকম বাংলাদেশ ইস্ট পাকিস্তান বাংলাদেশ হয়ে যাওয়ার ব্যাপারটা ইন্ডিয়ার যে স্বার্থ ছিল, আমাদের কিন্তু ওই স্বার্থটা আরাকানের সাথে নাই। আরাকান একসময় একটা দেশ ছিল, আপনি যেটা বললেন কবি আলাউল, দৌলত কাজী, এরা কিন্তু সেই সময়ের খুব নামকরা কবি, এবং যাদেরকে ওইভাবে মূল্যায়নই করা হয় না। বাট ওই সময়ে কিন্তু আরাকান ছিল রাজধানী, এবং সেখানে রাজসভায় এরা কবি ছিলেন, এবং চট্টগ্রামও তার আন্ডারে। এখন আপনি দেখবেন যে আরাকান রোড নামে রোড আছে। তো সেই জন্যই এইটা আগে একটা মুসলিম প্রধান দেশ ছিল, এবং ওখানে যারা গেছে তারা কিন্তু এই অঞ্চলেরই লোক, তাদের ভাষা সংস্কৃতি বোঝা যায়, চেহারায় বোঝা যায়, এরা কিন্তু অন্য জায়গা থেকে আসেনি। বরং ওইখানে বার্মিজ যাদের দেখা যাচ্ছে, তারা কিন্তু অন্য জায়গা থেকে এসে এখানে রাজত্ব স্থাপন করেছে। তো যেটা আপনি বললেন যে বাংলাদেশের পক্ষে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে স্বাধীন করে দেওয়ার উদ্যোগ নেওয়াটা হাইলি রিস্কি। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন মেজর মহসিনুল করিম, যে বাংলাদেশের একার পক্ষে এই ধরনের স্বাধীন করে দেয়া, এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেক বেশি উদ্বেগজনক, রিস্কি। বাট আমেরিকা যদি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়, সিরিয়াসলি নেয়, এবং সেটা যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশ ক্যান বি প্রিপেয়ার ফর এনিথিং। না, বাংলাদেশ সেখানেও সাহায্য করা উচিত না, কারণ আমেরিকা একবার ঢুকতে দিলে আমেরিকা আপনাকে খাওয়া দিবে। বাংলাদেশ এটা ভালো করে জানে, যারা মিলিটারি থট চিন্তা করে ওনারা জানে যে আমেরিকাকে এখানে ঘাঁটি কাটি। আর আমেরিকার পক্ষেও কিন্তু এখন এই যে দেখেন, এই আমাদের এখানে কিন্তু ভারতকে দিয়ে আমেরিকা তার ইন্টারেস্ট লুক আফটার করায়, এরা এইরকমই হচ্ছে এখন। আমেরিকা পার্সোনালি ইনভলভ হয় না এখন, এবং এটার চান্সও কম। তো সেই জন্য অনেক রকমের সমীকরণ আছে এখানে, আমরা সহজ চোখে যাতে দেখি সেটা ওই রকম না। সাধারণ মানুষের বোঝার জন্য যেটা বলার যতটুকু পারলাম, এখানে কিন্তু অনেক কথাই আছে যেটা প্রকাশ্যে বলা যাবে না, অনেক কিছু ঘটতেছে বা ঘটবে যেটা প্রকাশ্যে বলা যাবে না। আমাদের অনেক রকম সমস্যা আছে, আমরা ইকোনমিক্যালি ভেরি উইক, আমাদের বর্তমান সরকার তার অস্তিত্ব নিয়ে সমস্যায়, পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিল 15 বছর, ভারত যা বলছে তাই করছে। তো এই জন্যই আমরা এই এলাকায় যেভাবে ওরা যা চাচ্ছে তাই করতে পারছে, এটার কারণ কিন্তু আমাদের ফরেন পলিসি। আমরা ভারত যা বলছে আমরা তাই করছি, জন্য কিন্তু আজকে আমাদের এই অবস্থা। আমরা আসছি সেই প্রসঙ্গে। জনাব মাহফুজুর রহমান মানিক, আপনি একটি বই লিখেছেন বা বই অনুবাদ করেছেন, বইটির নাম হচ্ছে রোহিঙ্গা সংকট, তৃতীয় নয়ন। বইটি নিয়ে আমাদেরকে একটু বলবেন যে আপনি এই বইটি অনুবাদ করেছেন, বইটি কি সংক্রান্ত এবং কি জানার আছে বইটি থেকে? জি, অনেক ধন্যবাদ। আসলে বইটি রোহিঙ্গা সংকট তৃতীয় নয়ন, মানে আমি থার্ড ভিউ থেকে
রোহিঙ্গা সংকটটা কিভাবে দেখেছে। থার্ড ভিউ বলতে কি, এই বইটা আসলে যখন 2017 সালে মিয়ানমারের রাখাইনে তাদের রোহিঙ্গাদের উপর যে অত্যাচার চললো, তারা বাংলাদেশে চলে আসছে, তারপর থেকেই তো বাংলাদেশে আপনারা দেখছেন যে আন্তর্জাতিক একটা মনোযোগ এসেছে, কক্সবাজারে ইন্টারন্যাশনাল এনজিও গুলো এসেছে, তো এটা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও অনেক রিপোর্ট হয়েছে, অনেক কলামিস্ট কলাম লিখেছে। এই বইটা মূলত রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, ধরেন নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, এসব পত্রিকায় যেসব কলাম পাবলিশ হয়েছে রোহিঙ্গা নিয়ে, সেগুলো আমি সমকালে আমাদের এডিটোরিয়ালে, যেহেতু আমি কাজ করি এডিটোরিয়ালে, আমি সেটা তৎক্ষণাৎ অনুবাদ করে ফেলতাম। হয়তো একদিন আগে প্রকাশ হয়েছে, ইংরেজিটা পরে বাংলায়, সেটা বাংলাদেশি পাঠকদের জন্য, সেটা আমরা পরের দিন বা তার পরের দিন, মানে যত দ্রুত সম্ভব সেটা ছেপে দিতাম অনুবাদ করে। তো ওই অনুবাদ গুলোর সংকলন আসলে এই বইটা। তো আমি তৃতীয় নয়ন বলতে বাংলাদেশ এবং মিয়ানমারের বাইরেও ইন্টারন্যাশনালি রোহিঙ্গা সংকটটাকে কিভাবে ওরা দেখেছে। যেমন ধরেন অনেকে বলছে যে বাংলাদেশিরা খুব দরদ ভরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বাংলাদেশিদের হৃদয় মানে রোহিঙ্গাদের জন্য একটা উন্মুক্ত ছিল, এরকম অনেক প্রশংসা আসছে। আবার অনেকে সংকটের কথাও বলেছেন। মানে মূল কথা হলো যে এটা রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেসব আলোচনা, যেসব মতামত প্রকাশ হয়েছে, সেটার একটা সংকলনের চেষ্টা। বইটা কোথায় পাওয়া যাবে? আমরা যদি কেউ অর্ডার করতে চাই, আমাদের বইটা ঐতিহ্য প্রকাশনী এটা প্রকাশ করেছে 2022 সালে। 2022 সালের 21শে বইমেলায় বইটা এসেছে আর কি। এটা খুবই ছোট্ট বই, 6-7 ফরমায় আর কি। ধন্যবাদ। জনাব মহসিনুল করিম, আপনার কাছে আমরা একটু চলে যাই, এবং এটা আমার ফাইনাল কোয়েশ্চেন, যে এই যে পরিস্থিতি, আমরা যে পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, মায়ানমারে যেটি হচ্ছে, মায়ানমার বাংলাদেশ সীমান্তে যেটি হচ্ছে, এবং বাংলাদেশের সীমান্তের অধিবাসীদের জীবনযাত্রা যেভাবে ব্যাহত হচ্ছে, এবং আপনি যেটা বারবার উল্লেখ করলেন, এখানে সুপার পাওয়ারদের যেই কার্যক্রম, ইন্ডিয়া আছে, চায়না আছে, আমেরিকা আছে, তো সব মিলিয়ে বাংলাদেশের আসলে কি করা উচিত এই মায়ানমার পরিস্থিতিতে? আপনি কি একটু বলবেন আপনার অভিজ্ঞতা থেকে? এটা আসলে খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন। এখন এখানে যেটা খুব সহজে বলা যায় সেটা হচ্ছে যে বাংলাদেশের কারো ঝামেলা দেওয়া দরকার নাই। বাংলাদেশ শুড লুক আফটার হিজ ইন্টারেস্ট, রিমেইন ইনসাইড। বাইরের কারো কিছু করা দরকার নেই, কারণ আমরা